তো আজকে যারা ধৈর্য সহকারে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমি মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারি যে একজন মুসলিম হিসাবে আপনি গর্বিত হবেন। আজকের এই ভিডিওর আলোচনার বিষয়বস্তু হচ্ছে মহাকাশের সম্প্রসারণ। মহাকাশের সম্প্রসারণ বিষয়ে আল্লাহ তাআলা তার ঐশী গ্রন্থে কি বলছে এবং বিজ্ঞান তার সর্বশেষ তথ্য অনুযায়ী মহাকাশের সম্প্রসারণ সম্পর্কে কি বলে। মহাকাশের সম্প্রসারণ বিষয়ে গভীরে প্রবেশ করার আগে আমরা সংক্ষেপে বুঝে নিই যে আসলে সম্প্রসারণ বিষয়টা কি। ধরেন আপনি একটা রাবার হাতে নিলেন বা একটা রাবারের টুকরা হাতে নিলে টান দিলেন। টান দেওয়ার ফলে কি হইলো, রাবারের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দূরত্ব বৃদ্ধি পাইল, মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি পাইল। আগে রাবারটা ছোট ছিল, আপনি টান দেওয়ার ফলে এটার মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি পাইছে, অর্থাৎ মধ্যবর্তী দূরত্বটা সম্প্রসারিত হয়েছে। মহাকাশের সম্প্রসারণ বলতে এটাই বোঝায়। সংক্ষেপে বোঝালাম উদাহরণ দিয়ে। তাহলে এই যে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, এই বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলছেন? সূরা জারিয়াতের ৪৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আমি স্বীয় ক্ষমতা বলে মহাবিশ্ব সৃষ্টি করিয়াছি, একমাত্র আমি উহার সম্প্রসারণকারী। স্পষ্ট, আল্লাহ বলতেছেন আমি মহাবিশ্ব সৃষ্টি করিয়াছি এবং একমাত্র আমি উহার সম্প্রসারণকারী। তো এই যে আল্লাহ বলছেন মহাবিশ্ব সম্প্রসারণকারী, 1990 সনের 24শে এপ্রিল হাবল স্পেস টেলিস্কোপ নিক্ষিপ্ত হওয়ার আগ সময়টা পর্যন্ত বিজ্ঞানরা এই আয়াতের বিরোধিতা করতেন। তার কারণ তাদের আবিষ্কার অনুযায়ী মহাবিশ্বের গ্রহ নক্ষত্রগুলো এক জায়গায় স্থির আছে, এরা সম্প্রসারিত হয় না, এরা স্থান পরিবর্তন করে না। তাহলে আল্লাহ বলতেছে তিনি মহাবিশ্বের সম্প্রসারণকারী, বিজ্ঞান বলতেছে স্থির আছে, এটা সম্প্রসারিত হয় না। তো এটা দিয়ে তারা এই আয়াতের বিরোধিতা করত। কিন্তু 1990 সনের 24শে এপ্রিল হাবল স্পেস টেলিস্কোপ মহাকাশে নিক্ষিপ্ত হওয়ার পর বিজ্ঞানীরা ওটার উপরে খুব তীক্ষ্ণ দৃষ্টি রাখেন, ওটাকে পর্যবেক্ষণ করেন। তো এরকম পর্যবেক্ষণ করার প্রাক্কালে হঠাৎ করে ওরা একটা আবিষ্কার ওরা একটা নতুন একটা তথ্য পাইলেন। তথ্য পাওয়ার পর তারা খুব বিস্মিত হলেন। কি সেই তথ্য? তো এই যে হাবল টেলিস্কোপ বা মহাকাশে যে সকল টেলিস্কোপ কাজ করে, এগুলো আসলে কিভাবে কাজ করে সেই সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা দিই আপনাদেরকে। মহাবিশ্বের টেলিস্কোপগুলো কাজ করে মূলত আলোর যে তথ্য আছে, এই আলোর তথ্য উপাত্তকে বিশ্লেষণ করে তারা এটা কাজ করে। কিরকম ভাবে? ধরেন একটা গ্রহ কতটুকু দূরত্বে আছে, এটা বিজ্ঞানীরা কিভাবে বুঝতে পারে? যে একটা টেলিস্কোপ স্থাপন করার পর ওই গ্রহটা ঠিক কতক্ষণ পরে সেই টেলিস্কোপে ধরা পড়ছে, সেই সময়ের সাথে আলোর গতির হিসাব করে বিজ্ঞানীরা বুঝতে পারে যে এই গ্রহটার দূরত্ব কতটুকু। হাবল স্পেস টেলিস্কোপ পর্যবেক্ষণকারী বিজ্ঞানীরা দেখলেন যে এর আগে যেই সমস্ত গ্রহের দূরত্ব মাপা হয়েছিল, এখন দেখা যাচ্ছে যে সেই সমস্ত গ্রহের দূরত্ব বাড়ছে। দূরত্ব কখন বাড়ে? আমি প্রথমে যেভাবে বুঝাইলাম যে একটা ইলাস্টিক বা প্লাস্টিক আপনি টান দিলেন, দেওয়ার ফলে প্লাস্টিকের দুই প্রান্তের দূরত্ব বৃদ্ধি পাইছে, এটার মধ্যবর্তী দূরত্বটা বৃদ্ধি পাইছে, তার মানে এটা সম্প্রসারিত হয়েছে। তো বিজ্ঞানীরা যখন দেখলেন যে এর পূর্বে বিভিন্ন গ্রহ নক্ষত্রের যে দূরত্বটা, সেটা এখন বেড়ে গেছে। তো দূরত্ব কখন বাড়ে? যখন এটা সম্প্রসারিত হয়। তো এইটা দেখার পর ওদের মাথা নষ্ট। ওরা চিন্তা করল যে আয় হায়, আমরা এতদিন যাবত এটা দেখে আসলাম যে মহাবিশ্ব স্থির অবস্থায় আছে, কিন্তু এখন তো আলোর হিসাব তো বলতেছে যে এটা গ্রহ এবং উপগ্রহের মধ্যে এটার সম্প্রসারিত হচ্ছে, তা না হলে পরে তো দূরত্ব বাড়তো না। আচ্ছা, তাহলে এই যে সম্প্রসারিত হচ্ছে, দূরত্বটা বাড়ছে, এটা আগে কেন আবিষ্কৃত হলো না? প্রথমবার কেন বিজ্ঞান বুঝতে পারলো না? এইটার কারণ আছে। এই যে গ্রহ নক্ষত্রগুলা যে পিছনের দিকে সরে যাচ্ছে, এটা স্ট্রেট ফরওয়ার্ড সরে যাচ্ছে, স্ট্রেট। ধরেন আপনি নদীর মধ্যে একটা নৌকা দেখলেন অনেক দূরে, বা একটা জাহাজ দেখলেন, সেটা আপনার দিকে আসতেছে, স্ট্রেট একদম সোজা আসতেছে, আপনি কিন্তু বুঝবেন না যেটা আপনার দিকে আসতেছে। কিন্তু যখন সেটা কাছাকাছি এসে যাবে, তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা মুভমেন্ট করছে, এটা কাছাকাছি আসছে, কাছে আসার ফলে বুঝতে পারছেন। কিন্তু ওটা যদি আঁকা বাঁকা ভাবে আসতো,
তাহলে আপনি বুঝতে পারতেন যে হ্যাঁ, এটা সামনে দিকে আসতেছে। কিন্তু মহাবিশ্বের গ্রহ নক্ষত্রগুলা একদম স্ট্রেট পেছনের দিকে যায়, যার ফলে বিজ্ঞানীরা এটা বুঝতে সময় লাগে। তো এখনো তো স্ট্রেট পেছনের দিকে যাচ্ছে, তাহলে বিজ্ঞানীরা কিভাবে বুঝলো যে এই গ্রহ নক্ষত্র সরে যাচ্ছে, মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে? ধরেন আপনি হাতে একটা টর্চ লাইট নিছেন, সেই টর্চ লাইটের আলো অন্ধকারে আপনি এই দেয়ালের ভিতরে ফেললেন। তো এই টর্চ লাইট থেকে দেয়ালের দূরত্ব সর্বোচ্চ 3 থেকে 4 ফিট। তো এই 3 থেকে 4 ফিট দূরত্বে যখন টর্চ লাইটের আলোটা পড়বে, তখন কিন্তু এই যে মাঝখানে আলো বেশি হবে, উজ্জ্বল আলো থাকবে, এবং এই উজ্জ্বল আলোর চারপাশে একটা পাতলা আলোর সার্কেল হবে, পাতলা আলোর সার্কেল হবে। আপনি এই সার্কেলের এক মাথা থেকে আরেক মাথার দূরত্ব মাপ দিবেন, যদি সেটা 3 ফিট হয়, এরপর যদি আপনি এই টর্চ লাইটের আলো এই দেয়াল থেকে আরো একটা দূরের দেয়ালে ফেলেন, তখন কিন্তু এই যে পাতলা আলোর যে গোল সার্কেল, এটা কিন্তু বৃদ্ধি পাবে। আপনি খেয়াল করে দেখবেন। ব্যাপারটা আরো সহজ করি। রাতের অন্ধকারে আপনি যদি আকাশের দিকে টর্চ লাইটের আলো নিক্ষেপ করেন, তাহলে আপনি দেখবেন যে টর্চ লাইটের আলোর গোড়ায় কিন্তু আলোর সার্কেল কিন্তু এরকম এরকম চিকন থাকে, এরকম চিকন থাকে, খুব বেশি না, কিন্তু এই আলোটা যত দূরে যায় তত ছড়ায় পড়ে। এই পদ্ধতিতেই বিজ্ঞানীরা বুঝতে পারে যে একটা বস্তু সেটা স্থির আছে নাকি সরে গেছে। যখন সরে যাবে, তখন ওইটা থেকে নির্গত হওয়া আলোর পরিধি বাড়বে। ঠিক যেরকম ভাবে টর্চ লাইটের আলো যত দূরে যায়, সেটার পরিধি বাড়ে। হাবল স্পেস টেলিস্কোপ দ্বারা বিজ্ঞানীরা যখন দেখলো যে এর আগে পর্যবেক্ষণ করা গ্রহ নক্ষত্র হতে নির্গত হওয়া আলো, সেটার পরিধি এখন বাড়ছে, তার মানে নিশ্চিতভাবেই মহাবিশ্ব ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে। সেটা বুঝতে সময় লাগার কারণটা হচ্ছে যে গ্রহ নক্ষত্রগুলো স্ট্রেট ফরওয়ার্ড পিছনের দিকে যাচ্ছে। ঠিক যেভাবে নদীতে, সাগরে দূর থেকে আমরা দেখি যে স্ট্রেট ফরওয়ার্ড যদি কোনো জাহাজ বা নৌকা আসে আমরা বুঝতে পারি না, কাছে আসার পর বুঝতে পারি, অনুরূপভাবে বিজ্ঞানীরাও এটা বুঝতে সময় লাগছে, কারণ ওগুলো স্ট্রেট একদম সোজা পিছনের দিকে সরে যাচ্ছে। তাহলে 1990 সনের আগে যারা কোরআনের এই আয়াতের বিরোধিতা করত যে মহাবিশ্ব সম্প্রসারিত হয় না, মহাবিশ্ব স্থির আছে, এটা বিজ্ঞান দ্বারা প্রমাণিত, এই আবিষ্কার হওয়ার পর তারা কিন্তু চুপসে গেল। এবং আমি একজন মুসলিম হিসাবে আমি আরো গর্ববোধ করতে পারলাম এই কারণে যে যেটা 1990 সনে আবিষ্কার করলো বর্তমান বিজ্ঞান, সেটা আমার রব আজ থেকে আরো 1500 বছর আগে তার ঐশী গ্রন্থের সূরা জারিয়াতের 47 নম্বর আয়াতে দিয়ে দিচ্ছেন।